আপনার কাছে কি মনে হয় যে একটা মানে যে যে বিষয়গুলো আমাদের চাওয়া থাকে, সংস্কার হোক, ফেসিবাদী ব্যবস্থার বিলোপ হোক, নতুন করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হোক, সেইটা কি অরাজনৈতিক সরকারের কাছে বেশি নিরাপদ? মানে আপনি কি বলতে চাইছেন যে প্রফেসর ইউনূস সরকারই এটা খুব ভালোভাবে করতে পারবে? এটাকে আমি এখন কিভাবে বলি, যে আপনি প্রফেসর নিউটনের কথা শুনেছেন, সেই প্রেক্ষিতে যদি আপনি একটু বলতে শুরু করতেন যে কেন আর অরাজনৈতিক সরকারকে মনে হইতেছে যে আমাদের দাবিগুলি মানার জন্য তারা বেশি করে মানে বেশি এফেক্টিভ হবে বা বেশি ভালো করে এটা পারবে। মানে কমনলি একটা জিনিস দেখেছেন তো, যে আমাদের দেশের লোক মার্শাল খুব পছন্দ করে, মার্শাল হলে খুব খুশি হয়। অতীতে দেখেছেন আইয়ুব খানের মার্শাল সমর্থন করেছে, জিয়া রহমান, এরশাদ ইত্যাদি ইত্যাদি সমর্থন করেছে। কেন? প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশের পলিটিক্সের মধ্যে দুর্বৃত্তায়নের মাত্রা তো বেশি। ফলে মানুষ রাজনীতিকে উপায়ন্তরহীন অবস্থায় সমর্থন করে, ভোট দেয়। কিন্তু যখন শাহাবুদ্দিন সাহেবের মতো একটা লোক প্রেসিডেন্ট হয় তখন বলবে ওইটাই ভালো, কারণ ওর তো কোনো স্বার্থ নাই, সে তো আরেকবার ইলেকশন করছে না। আজকে ধরেন যখন ডক্টর ইউনূস ক্ষমতায় আছেন তখন মানুষ মনে করছে ওর তো কোনো স্বার্থ নাই, সে তো সামনে ভোট করবে না, সে তো আরেকবার প্রধানমন্ত্রী হতে চায় না। এবং দ্যাট ইজ এ ফ্যাক্ট। ডক্টর ইউনূস যেটা চান তা মনে হচ্ছে না তার আচরণে উচ্চারণে। ফলে তার প্রতি তার বিশ্বাস আস্থা বেশি থাকবে, এটা স্বাভাবিক। আর একটা হচ্ছে যে শুরুটা যেরকম করে হয়েছে, এত বড় একটা জালিম সরকার উৎখাতের পরে যিনি আসছেন এবং তার আবার এত আন্তর্জাতিক ভাবে এত খ্যাতি সুনাম ইত্যাদি, আর যে চুরি বাটপারি ডাকাতি লুটপাট এগুলো তো নাই, করেননি তিনি, এখনো করছেন না, কখনো করবেন না। সেই হিসেবে তিনি রাজনীতিবিদদের চাইতে কিছু বেশি পয়েন্ট পান। এটা হলো রিয়ালিটি। এইটাই সঠিক কি বেঠিক এই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না, কারণ আলটিমেটলি তো রাজনীতি সমাজের নিয়ন্ত্রণ। যিনি রাজনীতি জানেন না তিনি সমাজকে নিয়ন্ত্রণ করবেন, গঠন করতে পারবেন, রাষ্ট্রকে অন্য জায়গায় নিতে পারবেন কি পারবেন না সেটা আর এক বিতর্ক, আমি সেটা করছি না। কিন্তু মানুষের চিন্তার এই প্যাটার্নটা এরকম আছে। না আর মানে ভাই, আরেকটা আমি হচ্ছে, আমি আমি শুধু প্যাটার্নটা বোঝার জন্য, যে আপনি বলতেছেন যে প্রফেসর ইউনূস যেহেতু আরেকবার প্রধানমন্ত্রী হইতে চান না, সেহেতু তার পক্ষে অন্য আহ, কিছু করা কঠিন, যেটা সাধারণভাবে নির্বাচিত হয়ে আসে যারা করতো আর কি, যাদের আরেকবার প্রধানমন্ত্রী হইতে হবে, দলের কাছে রাজনীতি করতে হবে। কিন্তু আমার কাছে মনে তো হয় যে শুধু প্রধানমন্ত্রী হওয়াটা তো না, প্রফেসর ইউনূসের তো অন্য স্বপ্ন, অন্য উদ্দেশ্য, চিফ এক্সিকিউটিভ রাষ্ট্রের হয়ে বসে থাকার একটা ইচ্ছাও থাকতে পারে লম্বা দিনের। মনে করছে না মানুষ এটা, আচ্ছা। মানুষ এটা মনে করছে না, কারণ উনি তো ইলেকশনে দাঁড়াবেন না, বলে দিয়েছেন উনি তো পার্টি করছেন না। হুম। নতুন যে পার্টি হয়েছে সেই পার্টির উনি কিছু নন, হুম। তাহলে ওনার সে উদ্দেশ্য নাই। বাকি অ্যাডভাইজার যারা যারা আছেন, অনেকের নাম বলতে পারি আমি, এই 3-4 জন ছাত্র বা শিক্ষার্থী এদেরকে বাদ দিলে, তারাও কোনো সময় এরকম আগ্রহ দেখাননি যে তারা আরেকবার নির্বাচন করবে বা আরেকবার শাসন করার চেষ্টা করবেন। বরঞ্চ তাদের সম্পর্কে বেরিয়েছে, তারা গিয়ে প্রধান উপদেষ্টাকে বলেছেন স্যার কোথায় নিয়ে আসলে, আগে আমরা ব্যক্তিগতভাবে যাই করতাম, অন্তত যে টাকা কামাই করতাম অ্যাডভাইজার হিসেবে আপনি যে বেতন দেন তার থেকে অনেক বেশি সেটা। অতএব তারা কমফোর্টেবল, এটা বোঝাতে চেয়েছে। মানুষ কিন্তু ওদেরটা বিশ্বাস করছে যে হ্যাঁ ওরা যাই করুক না কেন ক্ষমতা নিয়ে লড়ালড়ি করবে না। কিন্তু রাজনীতিবিদ সম্পর্কে সে মনে করে ও আওয়ামী লীগ করে তাহলে তো নিশ্চয়ই সে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই, ও বিএনপি করে তাহলে তো আরেকবার ক্ষমতায় নেওয়ার জন্য মিথ্যা কথা বলবে, দরকার লাগলে আমাদেরকে ভুল বোঝাবে। এই রকম ধারণা প্রতিষ্ঠিত, সেইটাই আছে। এবং এই কারণে আমি বলছি, ধরেন আমি আবার আপনি যে প্রশ্নটা করেছিলেন না ওটার মধ্যে একটু যাই, যদি এটাতে আবার কথা হয়ে থাকে। কেন জি। আপনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো না খারাপ, সেই ব্যাপারে 55% মানুষ মনে করছে না আগের চেয়ে ভালো। এটা কিন্তু একটা কম্পারেটিভ স্টাডি করলে হয়তো এটা ঠিকও হতে পারে, কারণ যে দুই একটা নিউজ আসছে যাই আসছে খুবই ফোকাসড হইতে আসছে। আর আগে তো পাতা খুললেই এগুলো ছিল, একদম সয়লাভ ছিল, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টা। সেই তুলনায় 55-45 মে বি জাস্টিফাইড। আর একটা বিষয় হচ্ছে তখনকার যে সমস্ত দুর্নীতি অন্যায় লুটপাট বা চুরি ডাকাতি হাইজ্যাক এগুলো হতো, অনেকেই মনে করতো যে পলিটিক্যাল পার্টিগুলোর সাপোর্টেই এগুলো হয়, নেতাদের সাপোর্টে এগুলো হয়। কিন্তু এখন যারা ক্ষমতায় আছেন তারা এই ব্যাপারে কোনো রকম সাপোর্ট দেন বলে তারা মনে করে না, পরে এক ধরনের ইমিউনিটি তারা তো পেয়েই যাচ্ছেন। এই কারণে এরকম হয়েছে যে মানুষ এটা মনে করবে। যেমন ধরেন আর একটা স্টাডি হয়েছে না, আগে কি জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সংসদ নির্বাচন। প্রথম আলোর একটা সার্ভে বলছে 64% হচ্ছে
স্থানীয় সরকার নির্বাচন। তো এখন ওটার ভিত্তিতে কি সিদ্ধান্ত হয়ে যেতে পারবে? এর সাথে পলিটিক্স কিভাবে যুক্ত? মানুষ এখানে কিন্তু রাজনীতি আছে না। মানুষ দেখছে যে আমি আমার ডেথ সার্টিফিকেট পাই না, তারপর ব্যবসা করবো তার জন্য পাই না, আমার আরো যে সমস্ত সোশ্যাল মানে দরকার আছে, সার্টিফিকেশন বা অন্য কিছু, এটা তো পাচ্ছি না যেহেতু আমার কোনো সরকার কিন্তু নেই। মানে সে ভাই আপনার কাছে মনে হয় না যে এইসব জরিপের অনেকখানি হচ্ছে মত মোরল বা ওপিনিয়ন লিডার দ্বারা প্রভাবিত? কারণ হ্যাঁ, হতে পারে। অনেকে তো এই কথাও বলতেছেন যে পলিটিক্যাল লিডাররা না আসলে বা পলিটিক্যাল গভর্নমেন্ট না আসলে এই যে নিরাপত্তার ব্যাপারটা বা নিরাপত্তা বোধের ব্যাপারটা সেইটা আসলে ঠিক হবে না। সেইটা হম আসলে হম হম। কারণ এই সরকার কোনো মতে একটু সময়টা পার করে দিচ্ছে, হয় না, ক্রিজে বল ঠেকাইলাম, ডাক করলাম, সময়টা পার করে দিলাম। মানে মানে ওরকম আমারও মাঝে মাঝে মনে হয়, কিন্তু আমি ঠিক অতখানি আবার বিবেচনাহীন হতে চাই না। কারণ আমি যখন দেখি যে ধরেন যেরকম করে তারা ইতিমধ্যে তারা 6টা কমিশনের রিপোর্ট প্রকাশ করেছেন, আমি জানি না কারা দেখুন আপনি পেয়েছেন কিনা, জি। পরে বোঝা যায় তো যে তারা পরিশ্রম করেছেন, পড়াশোনা করেছেন। পুরা প্রপোজাল আপনি অ্যাগ্রি না করেন, কিন্তু এইটা পুরা জাতিকে, আপনি কল্পনা করেন, পুরা জাতিকে কনস্টিটিউশনের বিতর্কের মধ্যে চাপিয়ে দিয়েছে। যারা পার্লামেন্টের মেম্বার তাদের 50% হয়তো কনস্টিটিউশন ঠিক মতো পড়েনি অতীতে। এখন আপনার চায়ের দোকানে পর্যন্ত কনস্টিটিউশন, না নির্বাচন প্রক্রিয়া। এটা তো একটা মানে আপনার কাছে ঠিক পাঠ মনে হয় কিনা, এটা তো একটা ঠিক মানে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে ইন্টারন্যাশনাল এনজিওগুলির থেকে শুরু করে নতুনকার এনজিওর কাজে এগুলা যে কমিশন করবে, রিপোর্ট করে সেটা নিয়ে আলোচনায় রাখবে। কিন্তু শেখ হাসিনা তো সংবিধান দেখে দেখে মানুষের উপর অত্যাচারটা চালায় নাই, সংবিধানটার প্রতিপক্ষ করা হয়েছে, সংস্কারের কথা বলা হয়েছে, এটা আরেকটা পলিটিক্যাল গভর্নমেন্টই তো করতে পারতো বা করা উচিত ছিল। কেউ কেউ এরকম বলে থাকেন আপনার। পলিটিক্যাল গভর্নমেন্ট তো করেনি, না মানে এরা করছে। এবারে পলিটিক্যাল গভর্নমেন্টের উপরে সেই চাপ আমরা রাখতে পারতাম যে সংস্কার কমিশনটা করো, হ্যাঁ, এবং হ্যাঁ, সেই হতে সংস্কার পারে। কমিশন করে আজকে প্রদেশ কালকে উপদেশ, এটা কিরকম মানে এটা তো মানে যাইছে তাই, মানে যখন মানে যেটা আপনি মনে হয়েছে মানে ভাই আমরা সংস্কার কমিশনের রিপোর্টগুলি দেখছি, সেটা প্রশ্নের সংস্কার কমিশন হোক, সংবিধান সংস্কার কমিশন হোক, প্রতিটা জায়গায় মানে আমি বলবো যে নভিসি ভাবে সেই সংস্কার কমিশনগুলি রিপোর্ট করছে অনেকগুলি জায়গায়, প্রতিটা জায়গায় আমি যদি মানছি, আমি মানছি, কিন্তু সবগুলোই তা না। যেমন ধরুন কনস্টিটিউশনের যে এবং মানবে আমি আরেকটু যোগ করি, ম্যাক্সিমাম এগুলি করতে আমি পরিশ্রম ডিসএগ্রি লাগে না, করি। আমি আরেকটু যোগ করি, এগুলি করতে আমি পরিশ্রম লাগে না। এই যে একজন প্রফেসর এখানে আসেন, তার কাছ থেকে আমি শুনবো এগুলি করতে পরিশ্রম লাগে না, যেইভাবে এই কাজগুলি হয়েছে সেগুলি স্যাররা, আমাদের স্যাররা, এই যে নিউটন স্যার আছেন, আমাদের ক্লাসরুমে এর চেয়ে বড় বড় ইয়া দিতেন আসলে। যাই হোক মানবে আপনি বলেন। না, আমি আমি বলছি যে আগে পলিটিক্যাল পার্টিগুলো করি, এরা করছে, সেই করছে যে সেটাকে আপনি কেন ক্রেডিট দেবেন না? একটা তো কথাই চালু হয়ে গেছে, সে হচ্ছে যে বাবা দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে আমাদের এগুলো বদল করতে হবে। ধরেন এরা পুরোটা করতে পারলো না, দেখা গেল এন্ড অফ দি ডে যে এদের 80% জিনিসই ট্র্যাশ হয়েছে, কিন্তু ধারাটা তো চালু হয়ে গেল। পরে যারা আসবে তারা আবার এটা কন্টিনিউ করতে পারে। সেই অর্থে আমি বলছি যে এদের এই প্রচেষ্টাকে আপনি ধন্যবাদ দিতে হবে, বিকজ আমি মনে করি যে এটা দিয়ে পুরা জাতিকে একটা থিওরিটিক্যাল ডিবেটের মধ্যে, একটা ইথিক্যাল ডিবেটের মধ্যে, মানে একটা জ্ঞানের চর্চার মধ্যে নিয়ে যেতে পেরেছে। আগে এটা ছিলই না। মানে ভাই আপনি যখন বলছেন আমি ধন্যবাদ দিচ্ছি, তবে এই বিষয়টা আমি একটু প্রফেসর নিউটনের কাছে একটু জানতে চাইতেছি যে প্রফেসর নিউটনের যে জি। কমিশন সংস্কার করা, এর মধ্যে থেকে আমরা কি পাচ্ছি? আসলে আমার মূল প্রশ্নটা আপনার কাছে ছিল হচ্ছে যে বা যে প্রশ্নটা আমি আসলে করতে চাইছিলাম বা যে প্রশ্নটার মধ্যে আমি আসতে চাইছিলাম, যে এখানে সংস্কারের কথা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে নিরাপত্তার অভাব বোধটা অনেক বেশি তীব্র হইতেছে। কোথাও আসতেছে মব, কোথাও আসতেছে তৌহিদি জনতা, কেউ আমাকে সিগারেট খাইতে দেখলে ধরে মারতেছে, কেউ হলো আয়সা বকতেছে, মেয়েদের জন্য আলাদা রকম একটা আইন কানুনের কথা বলতেছে, কেউ আবার গিয়া মাজার মুটটা ভাঙতেছে, আবার কেউ গিয়া আরো একটা ভালো কাজও করতেছে, সবাই মিলে। এগুলি আপনি আসলে কিভাবে দেখেন? সরকারের ব্যর্থতা হিসেবে দেখেন কিনা, সরকার অন্য কোনো কিছু করতে পারতো বলে দেখেন কিনা? খালেদ, মান্না ভাইয়ের কাছে আপনি যাওয়ার আগে আমাকে যেটা শেষ প্রশ্ন করে রেখে গিয়েছিলেন, যে মান্না ভাইয়ের কাছ থেকে ফিরে এসে জি জি ওটা জি। যেন বলি, সেটা ছিল যে অরাজনৈতিক সরকার পারে এই কিনা? ধরনের জি। কাজগুলো কতটুকু করতে পারে না করতে পারে। এখানে আমি একটু সতর্ক থাকতে চাই। রাজনৈতিক সরকার কথাটার অর্থ আর দলীয় সরকার কথাটার অর্থ একই না। এই সরকার রীতিমতো রাজনৈতিক সরকার, এটা কোনো অরাজনৈতিক সরকার না। একটা সরকার পরিচালনা, একটা রাষ্ট্র পরিচালনার কাজ কখনোই অরাজনৈতিক হতে পারে না। এটা ইট ইজ ভেরি মাচ পলিটিক্যাল। এটা দলীয় সরকার না, এটা আমরা একটু যেন খেয়াল রাখি। ওকে। এত বেশি পলিটিক্যাল সরকার আমরা অতীতে পাইনি। এই যে মান্না ভাই দারুণ বলেছেন যে দেখেন, সংস্কার প্রশ্নটা, রাষ্ট্র সংস্কারের প্রশ্নটা
সত্যি সত্যি রাষ্ট্র পরিচালকেরা, সরকার সিরিয়াসলি করছেন, কাজটা করছেন, এটা আমরা অতীতে কখনো করিনি, এটা আমাদের ইস্যুই ছিল না। অথচ আমাদের বাচ্চারা 2018 সালে বলছিলেন যে রাষ্ট্র মেরামত লাগবে। নিরাপদ সড়ক আন্দোলন করতে গিয়ে তারা বলছিলেন যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, স্কুলের ছেলেরা আমাদেরকে বলেছিলেন, তাই না? এবং সেখান থেকে কিন্তু ওই বলতে গেলে এটা একটা ন্যাশনাল এজেন্ডা হয়ে আছে। যে আমি প্রথমে 1 নম্বর যেটা বলবো যে এটা অরাজনৈতিক সরকার না, এবং বাংলাদেশের ইতিহাসে, অতীতের ইতিহাসেও এই প্রথম গোটা কনস্টিটিউশনাল রিফর্মের প্রশ্নটা এত সিরিয়াসলি, এত বেশি পলিটিক্যালি মানুষের জনতার মধ্যে পর্যন্ত এসেছে। স্কুল কলেজের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা সিরিয়াসলি কনস্টিটিউশন নিয়ে কথা বলছেন। কেমন এটা আমরা ইগনোর করতে পারছি না। এবং সংস্কার কমিশনগুলো পরিশ্রম হয়েছে কিনা, খালেদ আপনি বলেছেন, সেটা বড় প্রশ্ন না। গায়ে গতরে পরিশ্রম, মাথার পরিশ্রম, সেটা এক জিনিস। আর রাজনৈতিক তাৎপর্য, সেটা আর একটা জিনিস। এনজিও গুলো যেভাবে রিপোর্ট তৈরি করে, যেভাবে রিপোর্ট পেশ করে, সেগুলোর এক ধরনের পরিবেশ, এক ধরনের প্রেক্ষাপট আছে। আর এখন যে রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গগুলো হচ্ছে, এটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ, অনেক বেশি সিগনিফিক্যান্ট। সবচাইতে বড় এনজিওরও কোনো একটা রিপোর্ট তৈরি করা এর সঙ্গে তুলনীয় না। আচ্ছা, এরপরে মব এবং আইন শৃঙ্খলার প্রশ্নটা আপনি এনেছেন। দেখেন, আমি দেখছি কি যে এবারের গণ অভ্যুত্থানের পরে আমাদের গোটা সামাজিক রাজনৈতিক আলাপ আলোচনার মধ্যে মব প্রসঙ্গটা একটা নতুন শব্দ হিসেবে যুক্ত হয়েছে গণহারে, মানে গণ লেভেলে। এখন ইংরেজিতে আমরা যখন মব টব বলি না, কে কি বোঝেন আমি ঠিক জানি না, কিন্তু আমাদের এখানে গণপিটুনির ইতিহাস অনেক পুরনো। আমাদের এখানে চোরকে পিটিয়ে মেরে ফেলা অনেক পুরনো। যেমন ধরেন যে অনেক বেশি মাথা খাটিয়ে, অনেক বেশি ডেলিকেটলি, সূক্ষ্মভাবে মিনা কার্টুন তৈরি হয়েছিল মেয়েদেরকে এগিয়ে নেওয়ার জন্য। মিনা কার্টুনের আমার মনে আছে, আমার মনে দাগ কেটে গেছে। আমি আমার তখন একদম ছোট্ট বাচ্চা, 2-3 বছরের বাচ্চা, তাকে নিয়ে দেখছিলাম। প্রথম পর্বেই একটা চোরকে লাউ চুরি করার জন্য, একটা চোরকে গোটা গ্রামবাসী ধাওয়া করে। এমন এগুলো আমাদের সমাজের মধ্যে, আমি শুরুতে যে অদৃশ্য লীগ প্রসঙ্গে যেটা বললাম, আমাদের গোটা সমাজ কাঠামোর মধ্যে, আমাদের প্রতিষ্ঠানগুলোর মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের ব্যক্তিগত চিন্তা প্রণালীর মধ্যে অনেক মুশকিল আছে। আচ্ছা, তার মধ্যে এরকম এই জিনিসগুলো আছে। আমি আরেকটা প্রশ্ন তুলেছেন, একটু বলে দিই আমি। সেটা হলো যে এই যে মেয়েদের সিগারেট খাওয়া নিয়ে, আমি বলি কি, দেখেন, এটা তো খুব খারাপ কাজ হয়েছে, অকল্পনীয় খারাপ কাজ হয়েছে, তাই না? এখন এটা এমন না যে এটা জুলাই অভ্যুত্থানের পরে প্রথম ঘটলো, অতীতে কখনো ঘটে নাই। এবং এখানে সিগারেটটাও ইস্যু না। আমাদের দেশে সবচাইতে প্রগতিশীল বলে যে লোকগুলো পরিচিত, যারা নিজেদেরকে মনে করেন যে আমরা প্রগতিশীল না, তারা উঠতে বসতে ওই শব্দটা ব্যবহার করেন, বা আমরা, আমি বলছি কি, একদম আমাদের জেএমবি, আমাদের জনযুদ্ধ, আমাদের লেফট আন্ডারগ্রাউন্ড পার্টি, আমাদের কমিউনিস্ট লেফট পার্টিগুলো, আমাদের আওয়ামী লীগ, আমাদের বিএনপি, আমাদের জামায়াতে ইসলামী, সবগুলো পলিটিক্যাল পার্টির আপনি নেতাদের ফ্যামিলিতে যদি ঢোকেন, দেখবেন মেয়েদের অবস্থাটা কি। আমাদের কি গরিব, কি বড় লোক, কি গ্রামের, কি শহরের, কি এই ধারার রাজনীতি, কি ওই ধারার রাজনীতি, সমস্ত ক্ষেত্রে আমাদের পরিবারগুলোর মধ্যে আমাদের মেয়েদের অবস্থা খুব খারাপ। রাইট। আমাদের পরিবারগুলোর মধ্যে বল প্রয়োগ একটা সাধারণ কথা। উন্মাদের একটা কার্টুন চালু হয়েছিল, স্লোগান হয়ে গেছিল, আপনার মনে থাকবে, সবার মনে আছে, মায়ের উপরে ওষুধ নাই। রাইট। এটা হচ্ছে, আমরা মনে করতাম যে আমাদের স্কুলের সেই টিচারটা ভালো যে ছেলে মেয়েদেরকে মারে, ওকে, কেননা মানুষ করার জন্য মারতে হবে। এই যে ব্যাপারগুলো দেখেন, বল প্রয়োগ নিয়ে, নারীর প্রতি অ্যাটিটিউড নিয়ে, এগুলো আমাদের পুরনো রোগ, এগুলো দীর্ঘ মেয়াদে আমাদের কাজ